বাচ্চা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, একদম দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। ও খুশি থাকবো, আমি চোখের সামনে দেখতে পারবো না আমার বাচ্চা এরকম ধুকে ধুকে মরতেছে। আমার বাচ্চা এক সময় খিঁচুনি যখন হতো ওর চোখগুলা উপরে চলে যেত, মানে ওর দম চলে যাচ্ছে, হাতগুলা পাগুলা একদম বাঁকা হয়ে পেটটা এরকম উপরে উঠে যেত, এরকম ওর খিঁচুনি হতো। আল্লাহকে যখন ওর খিঁচুনি হতো, ওর খিঁচুনির অবস্থা দেখে আমি সেন্সলেস হয়ে যেতাম, ওর অবস্থা দেখে আমি সেন্সলেস হয়ে যেতাম। যতবার ওর খিঁচুনি উঠতো আমি সেন্সলেস হয়ে যেতাম। জ্বর নিয়ে কোনো রকম হেলাহেলা করবেন না, কারণ সামান্য জ্বর আমরা মনে করি সামান্য জ্বরই আপনার বাচ্চার জীবন নিয়ে নিতে পারে। এই সামান্য জ্বরই পৃথিবী থেকে আপনার বাচ্চাকে সরিয়ে দিতে পারে। এই সামান্য জ্বরই একটা মায়ের বুক খালি করে দিতে পারে। আর এই সামান্য জ্বরই আমার বাচ্চাকে আমার থেকে নিয়ে যাওয়ার অবস্থাতেই ছিল। আল্লাহ কার দোয়াতে, কোনভাবে, কিভাবে, 10-এর দোয়াতে আমার বাচ্চাকে জাস্ট ফিরিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা একদমই অন্যরকম। আজকে শেয়ার করব আমার বাচ্চার মূলত কি হয়েছিল, কিভাবে আমার বাচ্চা আল্লাহর অশেষ রহমতে বলতে পারেন যে ডক্টরদের ভুল চিকিৎসার কারণে আল্লাহর অশেষ রহমতে কিভাবে আমার বাচ্চা মরতে মরতে বেঁচে ফিরেছে, সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার যারা ফেসবুকে ভিডিও দেখেন তারা অনেকেই জিজ্ঞাসা করেন প্রায় সময় যে ও কি সুস্থ বাচ্চা হয়েছিল কি না, ও কিভাবে অসুস্থ হয়েছিল, ওর কি হয়েছিল, কেন এরকম হলো, বা কি, মানে অনেক কিছুই সবাই প্রশ্ন করেন। তো আজকে হচ্ছে যে আমি সব প্রশ্নের জবাব আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। মেইনলি আমার বাচ্চার হয়েছিল টিবি মেনিনজাইটিস, যেটা আমরা পরবর্তীতে জানতে পারি যে টিবি মেনিনজাইটিস হয়েছে। এর আগের যে লক্ষণগুলা আর টিবি মেনিনজাইটিস হওয়ার পর কেন ডক্টররা এরকম গাফলতি করে আমার বাচ্চাকে প্রায় দুনিয়া থেকে চলে যাওয়ার মতো অবস্থা করে দিয়েছিল। আল্লাহ চেয়েছে বা আপনাদের সকলের অশেষ রহমতে, আপনাদের সকলের দোয়ার কারণে আল্লাহ হচ্ছে যে আবার আমার বাচ্চাকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। তা আমি বলি আমার আরও কিছু কথা শেয়ার করব যে আমার মতো যারা প্রথম বাচ্চার মা বা বাচ্চাদের মায়েদেরকে বলবো আমার মতো ভুল, মানে আমি মা হয়ে স্বীকার করি আমি ব্যর্থ, আমার মতো ভুল আপনারা কখনো করবেন না, আমার মতো বোকামি আপনারা কখনো করবেন না। বাচ্চাদের ক্ষেত্রে জীবনে এইসব ভুলগুলো করবেন না। এই ভুলগুলো যদি করেন আপনি আপনার লাইফ থেকে আপনার বাচ্চাকে হারাবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনার কাছে শেয়ার করব। মূলত আমার বাচ্চার ঠান্ডা সমস্যা ছোটোবেলা থেকেই দেখা যেত কি, ও যখন ছোটোবেলা থেকেই মাসে এরকম টুকটাক জ্বর আসতো, 3-4 মাস পর থেকেই দেখা যেত গরমের সিজনটাতে, বিশেষ করে গরমে ও খুব বেশি ঘামাতো, যে কারণে ঘামের কারণে ওর ঠান্ডা লেগে যেত। ঠান্ডা লাগার পরেই হচ্ছে যে ওর 2-3 মাস পর পরই হচ্ছে যে ওর জ্বর হতো। তো জ্বরটা আমরা দেখা যেত ডক্টরের কাছে নিয়ে যেতাম, ডক্টর ওষুধ দিত, মোটামুটি 6-7 দিনের মধ্যে রিকভার হয়ে যেত। তো এরকম করতে করতে ওর যখন 2.5 বছর বয়সে হঠাৎ করে আমি আমার দেশের বাড়িতে যাই, ওর হঠাৎ করে জ্বর আসে। জ্বর আসার পরে প্রথম 2-3 দিন জ্বর থাকার পর ধরেই তো ওষুধ দেওয়া যায় না, 2-3 দিন দেখার পর যখন দেখছিলাম যে জ্বর নামছিল না, তখন আমরা কি করলাম, স্বাভাবিক বশত এস বা নাপা যেটা ওইটা দেই আর কি, যেটা ডক্টর সবসময় ওকে রিকমেন্ড করে আর কি। তো এসটা আমি দেই, আর দেওয়ার 2-3 দিন পরে হচ্ছে যে আমার বাচ্চার জ্বরটা কমে যায়, মানে নেমে যায়। তো এরকম 10-12 দিন পর আবার হচ্ছে যে বাচ্চার জ্বরটা রিটার্ন আসার পর তখনও এরকম এইস বা নাপা দিয়েছি, আবারও হচ্ছে যে 2 দিনের জন্য জ্বরটা উধাও হয়ে যায়, আবার 2 দিন পর ওর জ্বরটা ব্যাক করে আর অতিরিক্ত ওর ঠান্ডা লেগে যায়। তো যখন দেখছিলাম যে ওর অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত জ্বর কোনো নাম ছিল না, তখন আমার দেশের বাড়ি চাঁদপুরের মধ্যে আমি একটা ডক্টরের কাছে নিয়ে যাই ওকে। তো সেখানে আমি ওনাকে বারবার ফোর্স করেছি, যেই ডক্টরগুলো ছিল ওই ডক্টরগুলোকে আমি বারবার ফোর্স করেছি ওকে টেস্ট দেওয়ার জন্য। উনি কোনো টেস্ট আমাকে সাজেস্ট করে নেই, উনি হচ্ছে যে জাস্ট ওষুধ দিয়ে বলেছে ওর বুকে অনেক ঠান্ডা, এই অ্যান্টিবায়োটিকগুলো খাওয়ান, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। তো আমি যখন বাসায় আসলাম, বাসায় আসার পর যখন ওর অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করলাম, ও ওই দিন থেকে হচ্ছে যে অতিরিক্ত বমি, কোনো রকম পানি কোনো কিছুই হচ্ছে যে গেলছিল না, খালি বমি, কোনো কিছুই ওকে দিতে পারছিলাম না, আর শুধু কান্নাকাটি করছিল। তো আমি আর বেশি লেট না করে আমি পরদিনই ঢাকায় ব্যাক করি। ঢাকায় ব্যাক করার পরে
আমি এখানে এলাকার মধ্যেই এমবিবিএস একজন ডক্টরকে দেখাই। এমবিবিএস ডক্টর দেখানোর পর উনি কিছু টেস্ট দেয়, টেস্টগুলো করায়। টেস্টগুলো করানোর পর উনি সাজেস্ট মানে আমার বাচ্চার নিউমোনিয়া ধরা পড়ে। নিউমোনিয়া ধরা পড়ার কারণে তো আমি তো আসলে আমার এইসব সম্পর্কে এত বেশি আইডিয়াও নাই, কেউ যে আমাকে বলবে, কেউ যে আমাকে বুঝ দিবে সেই মানুষগুলোও ছিল না। তো নিউমোনিয়া আমি নিউমোনিয়াটাকে এত বেশি সিলিভাবে নিয়েছি। ডক্টর বলল যে আপনি অ্যান্টিবায়োটিকগুলা, আমি জিজ্ঞাসা করলাম যে হসপিটালাইজড করা লাগবে কিনা, তো উনি বললো যে হসপিটালাইজড চাইলে করতে পারেন, আর যদি আপনাদের কাছে নার্স বা এরকম কেউ থাকে আপনি চাইলে বাসায় রেখে রেখে যে অ্যান্টিবায়োটিকগুলো আছে ওইগুলো সময় মতো হচ্ছে যে দিয়ে দিবেন। তো প্রথম দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পর পরদিন আল্লাহ রহমতে জ্বরটাকে মানে নেমে যাওয়ার পর তো আমি আল্লাহর কাছে শুকরিয়া করছিলাম যে হ্যাঁ জ্বরটা মনে হয় কমে যাবে। আবার হচ্ছে যে এরকম অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে 2 দিন পরে ওর আবার জ্বরটা ব্যাক করে, আর এত বাজেভাবে ব্যাক করে যে ও বিছানা থেকে উঠতে পারছিল না, কথা বলতে পারছিল না, কিচ্ছু করতে পারছিল না। দেন আমি ওই ডক্টরের কাছে আবার যাই, ওর তো কোনো রকম রিকভারি নাই। তো তখন ডক্টর সাজেস্ট করলো যে ওকে যাতে শিশু হসপিটালে ভর্তি করাই, মানে শিশু হসপিটালে যাতে নিয়ে যাই, ওর নিউমোনিয়াটা যেহেতু ভালো হচ্ছে না। আর আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমরা ধরি কিন্তু প্রাইভেট হসপিটালের কথা চিন্তা ভাবনা করি না। আমাদের আশেপাশে যেই সরকারি মেডিকেলগুলো আছে আমরা ওইগুলাতেই প্রথম যাওয়ার জন্য চেষ্টা করি। তো আমরা শিশু হসপিটালে নিয়ে যাই। শিশু হসপিটালে নেওয়ার পর তারা ভর্তি নেওয়ার পর 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। নিউমোনিয়ার যে জ্বর, ওনারা জ্বরও কমাতে পারে না, ওনারা রেগুলার ওয়াইজ হচ্ছে খালি টেস্টের পর টেস্ট দিতে থাকে। ওর কোনো রকম রিকভারি হচ্ছিল না। আমি প্রতিদিন ডক্টরের সাথে কথা বলছিলাম যে কেন রিকভারি হচ্ছে না। ওনারা কোনো কিছুই সাজেস্ট করছিল না, ওনারা বারবার খালি টেস্ট হাজারটা টেস্ট খালি দিতেই থাকতো, কোনো রকম কোনো কিছু। আর ওইখানে হচ্ছে কি বাচ্চাদেরকে দিয়ে হচ্ছে তারা এক্সপেরিমেন্ট করায়, বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করাবে আপনাকে বারবার। হচ্ছে যে বড় ডক্টররা যাওয়ার পর ইন্টারনেট যে ডক্টরগুলো আছে ওই ডক্টরগুলো খালি আসবে আর আপনাকে প্রশ্ন করতে হচ্ছে যে বিরক্ত করে ফেলবে। আপনারা গার্ডিয়ানরা হচ্ছে যে বিরক্ত হয়ে যাবেন এক পর্যায়ে। তো কিছু করার নেই, আমরা হচ্ছে ওইখানে জিম্মি। শিশু হসপিটাল হচ্ছে যে আসলে আপনাদেরকে পুরো একটা গোলক ধাঁধার মতো ওইখানে ফেলে দিবে। আপনি না পারবেন এই সাইডে ডিসিশন নিতে, না পারবেন ওই সাইডে ডিসিশন নিতে। আপনাদেরকে এমনভাবে ওরা বলবে যে শিশু হসপিটালেই যেখানে ট্রিটমেন্ট বাচ্চাদেরকে দিতে পারছে না, বাংলাদেশের কোথাও আর বাচ্চাদেরকে ট্রিটমেন্ট দিতে পারবে না, এই না সেই না। কিন্তু যখন আমি আজকে আপনাদেরকে বলছি যেই হসপিটালেই নেন, যখন দেখবেন যে আপনার বাচ্চার কোনো রকম রিকভার হচ্ছে না, যে কোনো রোগের ক্ষেত্রে রিকভার হচ্ছে না, তখন কি করবেন? হয় হসপিটাল চেঞ্জ করবেন, নয় ডক্টর চেঞ্জ করবেন। কারণ ডক্টর চেঞ্জ না করলে আসলে আপনি বুঝতে পারবেন না, বা হসপিটাল চেঞ্জ না করলে আপনি আসলে বুঝতে পারবেন না মূলত কি হচ্ছে বা কি করছে। তারা চাইবে তাদের কাছে রেখে দেওয়ার জন্য। যখন দেখবেন যে আপনার বাচ্চার রিকভারি হচ্ছে না, তখন কি করবেন? ওইখান থেকে জাস্ট হচ্ছে যে বের হয়ে যাবেন, মানে যেই হসপিটালে থাকবেন ওইখান থেকে বের হয়ে যাবেন। এখন ডক্টর নার্সরা যা মন চায় তা বলুক। তো আমি হচ্ছে যখন দেখছিলাম আমার বাচ্চার এরকম হচ্ছিল না, মানে কোনো রকম কোনো কিছু, ওনারা টাইম টু টাইম এসে হচ্ছে যে কোনো রকম ইঞ্জেকশনগুলো পুশ করে যেত, জাস্ট এতটুকুই, আর কোনো কাজ ওদের ছিল না নার্সদের। আর ওইখানে নার্সগুলো এরকম যে ওনারাই ওইখানে ডক্টর, নার্সগুলাই ডক্টর, মানে নার্সদের রাজত্বই সব। আপনি কোনো কিছু বলতে পারবেন না, কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন না, কোনো কিচ্ছু করতে পারবেন না। তো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যাওয়ার পর আমার বাচ্চা হচ্ছে ডে টু ডে হচ্ছে যে ও মানে ঘাড় উঠাতে পারছিল না, তারপরে খাবার দাবার খাচ্ছিল না, কোনো কিছুই করছে, একদম নিস্তেজ অবস্থায়। তো ডক্টরকে বললাম যে আমার বাচ্চা এরকম হয়ে যাচ্ছে কেন, কিছু বলছেন না কেন? তো ওনারা বলছে যেহেতু নিউমোনিয়া হচ্ছে, ওর খাওয়া দাওয়া এই জন্য ও খাওয়া দাওয়া করছে না, এই জন্য ও নিস্তেজ হয়ে যাচ্ছে, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো একদিন ওর এরকম অবস্থা, শিশু হসপিটালে এরকম অবস্থা, আপনি ওইখানে গেলে আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন, আপনাকে বাচ্চা নিয়ে একটুও বের হতে দিবে না, মানে হসপিটালের বাহিরে ওরা বের হতে দিবে না, আপনি পুরা জেলখানার মধ্যে। এটা হসপিটাল না, এটা একটা জেলখানা। আমি বলবো এটা একটা জেলখানা। এখানে আপনাকে জিম্মি করে রাখবে, আপনারা ওনাদের কাছে জিম্মি থাকবেন। আপনারা যদি আওয়াজ না উঠান, ওইখানে হচ্ছে যে আপনারা আওয়াজ না উঠালে দেখা যায় কি আপনারা বাচ্চা মরা ছাড়া ওইখান থেকে বের হবে না, যেটা সত্যি কথা। তো শিশু হসপিটাল থেকে এরকম করতে করতে আমার বাচ্চাকে মানে একটু রোদ্রে নেওয়ার জন্য চাচ্ছিলাম,
ইয়াতে ওয়ার্ডে থাকতে থাকতে আমি আমরা ভাবছিলাম যে ওকে নিয়ে তো বের হই না কোথাও। আর কোনো একটা আপনি পেশেন্ট পার্টির সাথে একটা রোগীর সাথে একজন পেশেন্ট থাকবে, আরেকজন শিশুর সাথে মা থাকবে, আরেকজন তো অ্যালাউ করবে পেশেন্ট পার্টি, তারা একটা মানুষও অ্যালাউ করবে না। তারা কি করবে, মানে আপনাকেই রাখবে, ধুকে হচ্ছে যে বাচ্চাগুলাকে শেষ করে দিবে তারা। আমার সাথে আমার শাশুড়ি ছিল, আমার হাজবেন্ড ছিল, তারা শুধু কি করতে একটু পর পর আপনাকে দূর করে হচ্ছে যে রুম থেকে বের করে দিবে আপনাকে। আপনার মানে আপনি যে মা বা আপনি যে গার্ডিয়ান থাকবেন, আপনি যে বাচ্চা রেখে একটা কিছু করবেন বা বাচ্চা রেখে যে অন্যদিকে মুভ করবেন, সেই সুযোগ তারা আপনাকে দিবে না। তারা একটা পেশেন্টের সাথে আরেকটা পেশেন্ট অ্যালাউ করবে না। আমি জানি না এই ব্যাপারে আমি কিছু করতে পারবো কিনা। আমার খুব ইচ্ছা যে শিশু হসপিটালের এইসব ব্যাপারগুলোতে কেউ প্রতিবেদন করুক। আমার ভিডিও যদি কেউ দেখে থাকে বা কোনো গার্ডিয়ানদের সাথে যদি এরকম হয়ে থাকে, অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা প্রতিবাদ করেন এই ব্যাপারগুলোতে, বা অনেক প্রতিবেদন লেখে না এরকম সাংবাদিকরা আছে, প্লিজ আপনারা এইসব ব্যাপারে একটু প্রতিবাদ করেন। তো যাই হোক, এরকম করতে করতে আমার বাচ্চাকে আমি ওর বাবা হচ্ছে রৌদ্র মানে একটু বের করে ঘুরিয়ে আনবে, তো ওদের থেকে পারমিশন নিয়ে ঘুরিয়ে আনবে। তো আমার বাচ্চা মানে কোলে নিসার আমার বাচ্চা চোখ টোক উল্টিয়ে একদম হচ্ছে যে দুনিয়া ছেড়ে আমার বাচ্চা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, একদম দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। ও খিচুনি উঠে, আমি তো মানে আমি ওকে সামলাবো কি, ওর খিচুনি আমি জানি কি সব সময় যে জ্বরের সময় যদি খিচুনি হয় ওই বাচ্চা, আমি ছোটবেলার থেকে শুনে আসছি যে খিচুনি হলে ওই বাচ্চা বাঁচানো যায় না। তো ওর খিচুনিটা প্রায় 1-1.5 মিনিটের মতো ছিল। আমি তো চিৎকার করতে করতে আমি নিজে সেন্সলেস হয়ে গেছি। ওনাদেরকে নার্সদেরকে ডাকতেছে, ডক্টর করে চিল্লাচ্ছে, তারা কোনো রকম রেসপন্স করে নাই। তো আমার হাজবেন্ড কি করলো, ওনারা নার্সরা ওয়ার্ড বয়দের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। আমরা যে এখানে চিৎকার করছি, আমরা চিৎকার করতে করতে বলছি যে আমার বাচ্চা মারা যাচ্ছে, তাদের কোনো রেসপন্স নাই। তো চিৎকার, তো আমার হাজবেন্ড কি করলো, ক্যামেরা বের করে তাদের এই জিনিসটাকে রেকর্ড করলো। তারা কি করলো, আমার বাচ্চাকে ট্রিটমেন্ট দেওয়ার বদলে উল্টা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়লো যে আমরা কেন ভিডিও করলাম, আমাদের এত বড় সাহস, আমরা ভিডিও করলাম। দেন আমার হাজবেন্ড বারবার বলতেছে আমার বাচ্চা মারা যাচ্ছে, আপনারা কোনো রকম ট্রিটমেন্ট তো দূরে থাক, আপনারা ওইখানে বসে বসে আড্ডা দিতেছেন, আমরা যে এইভাবে চিল্লাচ্ছি, আমার ওয়াইফ সেন্সলেস হয়ে গেছে, আমার বাচ্চার অবস্থা দেখে সবাই, আপনারা কোনো রকম রেসপন্স কেন করছেন না। তো তারা জাস্ট এসে মানে যখন দেখলো যে ভিডিও করতেছে আমার হাজবেন্ড, তখন এসে তারা কোনো রকম বুঝ দিল। এর মধ্যে কি করলো, ওরা অথরিটি থেকে আমাদের নামে কমপ্লেন করলো যে আমরা এখানে ভিডিও করছি, আমাদেরকে ওয়ার্ড থেকে বের করে দিল, আমাদেরকে একদম নিচে, আমরা হচ্ছে টাকা দিয়ে ওয়ার্ডে ঢুকেছি, কিছু আছে ফ্রি, একদম জঘন্য, যেখানে আপনার থুতু ফেলতে ইচ্ছে করবে না। তো আমরা তো এরকম জঘন্য চাই নেই, আমরা যেখানে টাকা দিয়ে থাকতেছি সেইখানে কেন আপনারা আমাদেরকে ফ্রিতে পাঠাবেন। দেন ওই রাতে আমাদেরকে ওই ওয়ার্ড থেকে বাদ দিয়ে আমাদেরকে নিচে পাঠিয়ে দিল, যেখানে কিনা আপনি থুতু ফেলবেন না, সেখানে গেলে আপনি নিজেও অসুস্থ হয়ে যাবেন, আপনি নিজেও মানে মারা যাবেন, এরকম। সেখানে আমার বাচ্চা কিভাবে থাকবে। তো ওই রাতে আমাদেরকে যখন আমরা খুব সরি বললাম, তারা মানতে রাজি না। ওরা বলল যে না, ওইখানে যান, আপনার ফ্রি ট্রিটমেন্ট পাবেন, মানে উল্টা আমাদেরকে একটা বুঝ দিয়ে দিল। বুঝ দেওয়ার পর আমরা কি করলাম না, আমরা তো ওইখানে থাকা সম্ভব না, আমার বাচ্চা ওইখানে ছাগলের গন্ধ, প্রস্রাবের গন্ধ, এই গন্ধতে তো কোনোভাবেই থাকা পসিবল না। তো বাচ্চাকে নিয়ে আমরা ওই রাতেই, ওইখানে হচ্ছে যে সব মানে টাকার খেলা, আপনি দালাল, সব হচ্ছে দালাল চক্র, এখানে দালাল চক্র ছাড়া কোনো কথা নেই। আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ হচ্ছে যে দালালের ইয়েতে পড়তে হবে। তো ওইখানে আমরা পরবর্তীতে কি করলাম, এরকম দালাল ধরলাম যে আমাদেরকে কেবিন ঠিক করে দেওয়ার জন্য। দালালকে প্রায় 3,500 টাকা দেওয়ার পর তারা আমাদেরকে কেবিন ঠিক করে দেয়। কেবিন দেওয়ার পর আমার বাচ্চার কি হয়েছে এরকম করতে করতে তারা আমাদেরকে কিছু টেস্ট দিল, যেহেতু আমার বাচ্চার খিচুনি হয়েছে, তারা কিছু ব্রেনের টেস্ট দিল, সিটি স্ক্যান দিল, তারপর টিভির টেস্ট দিল, সবগুলো রিপোর্ট তারা পজিটিভ পেল। পজিটিভ পাওয়ার পরে একটা টিবি ম্যানিনজাইটিস রোগী, যেখানে 24 ঘন্টার মধ্যে টিবি ম্যানিনজাইটিস শনাক্ত হলে মৃত্যুর হার 80%, সেইখানে আমার বাচ্চাকে তারা দেখতে আসে 3 দিন পর।
3 দিন পর আমার বাচ্চাকে দেখতে আসে। 3 দিনের মধ্যে আমার বাচ্চার যে কি বাজে সিচুয়েশন, আমার বাচ্চা প্রতি মুহূর্তে মুহূর্তে হচ্ছে যে খিঁচুনি, প্রতি মুহূর্তে মুহূর্তে খিঁচুনি, প্রতি মুহূর্তে মুহূর্তে মনে হতো কি আমার বাচ্চা আমার সামনের থেকে চলে যাচ্ছে। 3 দিনে তারা কোনো রকম ডক্টর আসে নাই, 3 দিন পর ওরা আসছে। ওদের নিউরোলজি বিভাগের কোনো রকম ডক্টর নাকি ছিল না, ডক্টর ছুটিতে ছিল। 3 দিন পর ডক্টর আসছে। আমার বাচ্চা তো 3 দিনই কিন্তু সেন্সলেস। আমি বারবার ডিউটি ডক্টরদেরকে বলছিলাম যে আমার বাচ্চা সেন্সলেস, আমার বাচ্চা খাওয়া দাওয়া করছে না, কথা বলছে না, কোনো সারা শব্দ করছে না। আমার বাচ্চা একটু পর পরই হচ্ছে যে আপনার ক্যানোলা করতে করতে এমন অবস্থা, কোনো শিরা উপশিরা বাচ্ছিল না। আমার বাচ্চার ক্যানোলা করতে করতে আপনার মানে ক্যানোলা তো বুঝে নিত, ওর কোনো সেন্স নাই মানে ক্যানোলা যে করতেছে। লাস্ট দিন এরকম 4-5 দিন যাওয়ার পর কেবিনে 3-4 দিন যাওয়ার পর ডক্টর শনাক্ত করলো ওর টিবি মেনিনজাইটিস। দেন ওরা বলল যে টিবি মেনিনজাইটিস যে রিপোর্টটা ছিল, ওনারা বলল কি 14 দিন টিবির ওষুধ খাওয়াবে, তারপর ওনারা সাজেস্ট করবে যে মানে ওর অপারেশন লাগবে কি লাগবে না। অনেক সময় টিবির ওষুধে ব্রেনের পানি শুকিয়ে যায়। তো এটা বলতে বলতে ওনারা 2 দিন আবার গায়েব। 2 দিন পর আমার বাচ্চা তো একেবারেই শেষ, মানে আমার বাচ্চা একেবারেই শেষ। প্রায় 1.5 থেকে 2 মিনিট খিঁচুনি যে আমার বাচ্চা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আমি চিল্লাতে 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 আপনার আশেপাশের যত কেবিনের মানুষ সবাই এসে হাজির, কিন্তু ডক্টর নাই। ওনাদের সাউন্ড বক্স আছে বিভিন্ন ফ্লোরে, তারা হচ্ছে যে কোনো ইন্টারনিক ডক্টর নাই, ওনারা নার্সরা হচ্ছে যে বারবার মাইকিং করছিল যে যাতে এত নাম্বার কেবিনে আসে, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। যাক, আমার বাচ্চা এরকম করতে করতে তারা প্রায় আমার বাচ্চার খিঁচুনির 1-1.5 ঘন্টা পর ওনারা এসে বলতেছে যে আমার বাচ্চার আইসিইউ লাগবে। যাক, মানে কি থেকে কি হচ্ছিল আমরা না কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। এখান থেকে কিভাবে বের হবো, আমার বাচ্চা কিভাবে রিকভারি করবে, কোত্থেকে কই যাব, কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। 10-12 দিনের মাথার মধ্যে আমার বাচ্চার এরকম বাজে অবস্থা হয়ে গেছে। যাক, তারপর আমরা আইসিইউতে দিয়ে আসার পরে ওই দিন ডক্টর ডাকায় যে আমার বাচ্চা 5 দিন ধরে সেন্সলেস। আমি মা হয়ে তো আমি বলছিলাম যে আমার বাচ্চা সেন্সলেস আছে, আমার বাচ্চা কোনো রকম সারা শব্দ করতেছে না। তারা তখন বলে যে আমার বাচ্চা 5 দিন ধরে সেন্সলেস। তো এখন কি করতে হবে? এখন ওনাদের কথা যে ওর খিঁচুনি অনেক, মানে এখন আমাদের দোষ দিতেছে যে ওর খিঁচুনি এরকম 1 দিন আর 2 দিনের না, তো খিঁচুনি তো অনেক দিনের। তো আমরা তো বলছি যে আমার বাচ্চার খিঁচুনি অনেক দিনের, আপনারা দেখছেন। ওনারা ওই যে হেলা করে। যাক, পরের দিন, প্রথম দিন তো আর বিকালের দিকে নেয়, বড় ডক্টর আসে নাই। পরের দিন বড় ডক্টর মানে নিউরোলজির যেই নিউরোমেডিসিনের যে ডক্টর শাওলি সরকার ছিল, ওনার নাম ডক্টর শাওলি সরকার ছিল। উনি আসার পর ডাকার পর ওনারা আমার সাথে কথা বলে এটা জানাইছে যে আমার বাচ্চা যদি খিঁচুনি নেক্সট ডে হয় ওনারা কিছুই করতে পারবে না। আমার বাচ্চার কোনো রকম ডেভেলপমেন্ট হবে না, আমার বাচ্চা এই অবস্থাতেই থাকবে, আমার বাচ্চা হাঁটা চলা নড়াচড়া কিচ্ছু করবে না, আমার বাচ্চা যে অবস্থাতে আছে ওই অবস্থাতেই থাকবে। 14 দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো 14 দিন পর্যন্ত তো ধরেন অপেক্ষা করতে আমরা রাজি। ওই দিন আবার আমাদেরকে বললো ডেকে যে বাচ্চা যদি সন্ধ্যার মধ্যে জ্ঞান না ফিরে সেই ক্ষেত্রে ওকে লাইফ সাপোর্টে দিতে হবে। আর এর মধ্যে যদি ওর খিঁচুনি হয় তাদের হাতে কিছুই থাকবে না, কারণ খিঁচুনিটা ওর অবস্থা এমন হয়েছে, খিঁচুনি হতে হতে ওর ব্রেন অর্ধেকটা পরিমাণ ড্যামেজ, ব্রেনের সেলগুলো অর্ধেকটা ড্যামেজ। তো আমরা বলেছি যে আমাদের কোনো রকম পারমিশনের দরকার নাই, ওর যেটা করা প্রয়োজন আপনারা জাস্ট করে ফেলবেন, ও বেঁচে থাকবে এরকম যেটা করার প্রয়োজন আপনারা জাস্ট করে ফেলবেন। দেন ওরা হচ্ছে যে আইসিইউতে সন্ধ্যাবেলা আমাদেরকে ফোন দেয় যে আল্লাহর রহমতে ওর জ্ঞান ফিরে আসছে। তো জ্ঞান ফিরে আসছে আর আমরা ভাবছি কি জ্ঞান তো ফিরে আসছে, ও মনে হয় আগের মতো নর্মাল যেইভাবে কথাবার্তা বলে ওরকম ভাবে আছে, হয়তো বা ওইরকম অবস্থাতে আছে।
পরে যখন আমরা পরের দিন কথা বলতে গেলাম, তখন আমি জিজ্ঞাসা করলাম যে ও তো আগের মতো নাই। তো ওনারা বললো যে ও আর কোনো দিন আগের মতো হবে না, এটা আমাদেরকে মেনে নিতে হবে। ও হাঁটাচলা করবে না, কথা বলবে না, ও জাস্ট যেভাবে এগুলা কি বলে অ্যাবনর্মাল বাচ্চারা যেরকম ওইরকমই থাকবে। তারপর আল্লাহর কাছে শুকুর করেছে যে যাক, আল্লাহ এইভাবেই আমাদের কাছে রেখে যাক। তারপর ওনারা সিটি স্ক্যান দিল, দেওয়ার ঈদের আগের দিন ওনারা আমাদেরকে বলতেছে যে ওর আর্জেন্ট, ঈদের 2 দিন আগে না, ঈদের 2 দিন আগে হচ্ছে যে আমার ভাই বোনরা আসে, যে আসলে শিশু হসপিটাল মানে বললাম না কেউই তো ছিল না ওইভাবে। তো ভাই বোনরা এসে আর কি চিন্তা করতেছিল যে এই রিপোর্টগুলা প্রাইভেট হসপিটালে দেখাবে, যে আসলে প্রাইভেট হসপিটালে কি বলে। তো প্রাইভেট হসপিটালে গেলাম, স্কয়ার হসপিটালে গেলাম। যাওয়ার পরে আমরা একজন সার্জনকে দেখাই। সার্জনকে দেখানোর পরে সার্জন বলতেছে যে আমরা সার্জন ধরেন গত মাসের 28 তারিখে আমরা হচ্ছে যে রিপোর্টটা মানে ওর সিটি স্ক্যান করাই আর সার্জনকে দেখাই এই মাসের 26 তারিখে। কোথায় 28 তারিখ? প্রায় 1 মাস পর যখন সার্জনকে দেখাই, সার্জন জাস্ট বলে আপনাদের মাথায় কি সেন্স আছে? এই বাচ্চা আপনাদের সাথে জীবিত আছে, সেটা তো আপনাদের 7 কপালের ভাগ্য যে এই বাচ্চা। তো আমরা বলতেছিলাম যে ডক্টররা তো উনি এক প্রকার রেগে গেলেন যে ডক্টরদের কেন দোষ দিচ্ছেন, আপনারা বাবা মা হয়ে কি করছেন? আপনারা দেখেন নাই যে আপনাদের বাচ্চাটার কোনো রকম ইমপ্রুভ হচ্ছে না, আপনাদের বাচ্চাটা কোনো রকম কিছু হচ্ছে না, আপনারা বারবার খালি সেই ডক্টরদের দোষ দেন, আপনাদের গার্ডিয়ানদের কি কোনো রকম দোষ নাই? তো ওইখানেও ডক্টর বারবার বললো যে এই বাচ্চা যদি সার্জারি করে এই বাচ্চা বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি ওনারা দিতে পারছে না। তবে 20% গ্যারান্টি এইটুকু দিতে পারছে, কারণ ওর বাঁচার আগ্রহটা বেশি, ও বেঁচে যাওয়ার সম্ভাবনাটা বেশি, সেই কারণে ওনারা আমাদেরকে 20% সম্ভাবনা দেয়। কিন্তু 80% সম্ভাবনাই দিয়েছে যে ও আসলে ওটি রুম থেকে ফিরবে কি ফিরবে না এটার কোনো সম্ভাবনা ওনারা আমাদেরকে দেয়নি। তারপর আমরা শিশু হসপিটালে আসলাম। তো আমাদের কাছে একভাবে মনে হলো যে হয়তো বা মানে স্কয়ার হসপিটাল তো মানে ওটা প্রাইভেট হসপিটাল, বা ওদের ফিনান্সিয়াল বা ওদের হয়তো বা আমাদেরকে এইভাবেই মোটিভেট করছে যাতে আমরা করে ওইখানে রুগীটাকে নিয়ে যাই। তারপর আমরা হচ্ছে যে শিশু হসপিটালে আবার ডক্টরদের সাথে কথা বলি। ডক্টররা জাস্ট বলে কি বলে, তখনও কিন্তু ওনারা বলে না যে অপারেশন লাগবে, ওনারা জাস্ট বলতেছে যে প্রাইভেট হসপিটালগুলো তো এগুলো বলবে, ওদের তো ধান্দাই টাকা খাওয়া, ওদের তো আপনারা কেন বুঝেন না, শিশু হসপিটাল যেখানে ট্রিটমেন্ট আপনারা নিচ্ছেন সেখানে কোনো হসপিটালে আপনাদেরকে ট্রিটমেন্ট দিতে পারবে না। এই কথার উপর আমাদের কেন জানি আবার বিশ্বাস চলে আসলো। বললাম না ওটা একটা গোলক ধাঁধার মতো আপনাকে ঘুরাবে। ঈদের আগের দিন ওনারা আমাদেরকে জানায় আমার বাচ্চার ইমিডিয়েট সার্জারি লাগবে, নয়তো কিছুই করা যাবে না। আপনারা বলেন ঈদের আগের দিন কি কোনোভাবে সম্ভব? কোনো হসপিটালে কি আমাদেরকে অ্যাডমিট নিবে ঈদের আগের দিন? সব হসপিটালেই তো বন্ধ। আমাদের পাশে ছিল নিউরোসায়েন্সেও কোনো রকম ওয়ে ছিল না। তো আমরা এক প্রকার আমি অনেকটা জোর দিয়ে যে যত যাই হোক ওনারা বলেছে যে বন সই দিয়ে আমাদেরকে বের করতে হবে আমাদের বাচ্চা, যে আমার বাচ্চার যদি কিছু হয় এর দায়ভার আমাদেরকে নিতে হবে। তো আমরা এক প্রকারকে আমরা বন সই দিয়েছি যে আমাদের বাচ্চার যদি কিছু হয় এর দায়ভার আমাদেরই, আমরা বাচ্চা নিয়ে যেতে চাই। তারপরে ওনারা বাচ্চা ছাড়বে না। আর বিশ্বাস করেন শিশু হসপিটালের PICUতে একটা বাচ্চা জীবিত ফিরে নাই, যতগুলা বাচ্চা ছিল প্রত্যেকটা বাচ্চা মৃত, প্রত্যেকটা বাচ্চা। ওনারা যতগুলো একটা বাচ্চাকেও তারা ট্রিটমেন্ট দিয়ে বের করতে পারে নাই, কারণ ওইখানে কেউ কিছু বলতে পারে না ভাই, ওরা সম্পূর্ণটাই একদম হচ্ছে তাদের আন্ডারে। দেন আমরা যখন স্কয়ার হসপিটালে বাবুর রিপোর্টগুলো দেখিয়েছি তখন আবার ওনারা একটা ভালো কাজ করিয়েছিল কি, যে কোনো রকম ফর্মালিটি যাতে না করা লাগে। ওনারা বলেছিলেন যে আপনার বাচ্চার খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, আপনারা যখন নিয়ে আসবেন, কারণ নিয়ে আসলে তো একজন ডক্টরের আন্ডারে আনা লাগে, ওই ডক্টর যদি সাজেশন করে সেই ক্ষেত্রে আপনারা ভর্তি করাতে পারবেন, এই সে অনেক কিছু আর কি বলেছে। তো ওনারা একটা ভালো কাজ করেছে যে বাচ্চা যখন নিয়ে আসবেন, যদি নিয়ে আসেন আপনাদেরকে কোনো রকম ফর্মালিটি করাতে হবে না, বাচ্চাকে ডিরেক্ট তো আইসিউর বাচ্চা, ওর হচ্ছে আইসিউ প্রয়োজন, ওর আইসিইউ ছাড়া ওর ডিরেক্টই হচ্ছে আইসিইউ, আর আইসিইউ সিট তো অ্যাভেলেবেল থাকে না। তো ওনারা ওইভাবে সিস্টেম করে দিয়েছে যে এসে যাতে কাউকে কিন্তু ধরে আইসিইউ দিবে না, আপনাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার যদি পারমিশন দেয় সেই ক্ষেত্রে আইসিইউ, তো ওকে হচ্ছে যে ধরে যাতে আইসিইউতে দেওয়া যায় সেই ব্যবস্থা ওনারা করে দিয়েছিল। তো আমরা ওইখান থেকে ঈদের পর দিন বের করে আনি। ঈদের পর দিন বের করে আনার পরে ঈদের পর দিন
একটা আইসিইউ খালি ছিল না, একটা আইসিইউ মানে পিআইসিউর থাকে না সেশন, মাস কি বলে অক্সিজেন বা কি বলে এটাকে, আপনার এটাকে কি বলে পালস দেখার যে মেশিনগুলা, বিভিন্ন মেশিনারিজ যে জিনিসগুলা, ওইগুলা কিন্তু সব জায়গায় থাকে না, জাস্ট একটা মানে একটা সাইডে জাস্ট হচ্ছে যে এইগুলা ছিল। জাস্ট ওনারা একটা বেড ঢুকিয়ে, মানে ভাগ্য এতটাই আমাদের সাথে ছিল, আল্লাহও চেয়েছে যে আমার বাচ্চাটা যাতে বেঁচে যায়। তো জাস্ট ওনারা বাচ্চাকে নিয়ে গিয়েছি, আর তারা সাথে সাথেই হচ্ছে যে আমার বাচ্চাকে আইসিইউতে শিফট, মানে পিআইসিইউতে শিফট করে। পিআইসিইউতে শিফট করার পরে ওই দিনই ওনারা যাবতীয় যত টেস্ট সব টেস্টগুলো ওই দিন করে ফেলে। করার পরেই আমি জানি না ওনারা কি মিরাকেল করেছে, কি ওষুধ দিয়েছে, কি করেছে, ওনাদের কথাতেই আমার মনে হয়েছে যে আমার বাচ্চা অর্ধেক সুস্থ। যেদিন আমার বাচ্চাকে সার্জারিতে নিবে ওই দিন জাস্ট আমাকে একজন পেডিয়াট্রিক ডক্টর ডেকে বলল আমাকে, আমার হাজব্যান্ডকে, আপনার বাচ্চার না হয় 6 মাস পরেই ডেভেলপমেন্ট হবে, তাতে তো আপনাদের বাবা মা হয়ে কোনো অসুবিধা নেই। আমরা জাস্ট বলেছি যে আমাদের কোনো রকম অসুবিধা নাই, আমাদের বাচ্চাটা প্রয়োজন, আমাদের বাচ্চা আমাদের সামনে থাকলেই হবে। আর এটাও বারবার বলেছে যে ও নাও ফিরতে পারে, ওর যে সিচুয়েশন ও নাও ফিরতে পারে। তা আমরা বলেছি যে আমরা আমাদের শেষ চেষ্টাটা অবধি করব, যে আমাদের যাতে কোনো রকম গিল্ট না থাকে যে আমরা বাচ্চার জন্য কিছু করি নাই বা করতে পারি নাই, আমাদের শেষ অবধি আমরা চেষ্টা করব এটা করার জন্য। দেন ওই দিনই ওকে হচ্ছে যে পরদিনই ওকে মানে অপারেশনের জন্য নিয়ে যায়। অপারেশন আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়। অপারেশনের পর থেকেই ওর মোটামুটি যে কথা বলা বন্ধ ছিল, সব কিছু বন্ধ ছিল। ও না 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 শুধু না, ওর ভিতরে যে ক্ষোভ, যে কষ্ট, সেটা শুধু নায়ের মাধ্যমে প্রকাশ করতো, আর সারা রাত শুধু কান্না করতো। তো এরকম করতে 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 আস্তে আস্তে ও হচ্ছে রিকভারির দিকে। ডক্টর বলল যে কতদিনে ও কথা বলবে, কতদিনে ও হাঁটবে, কতদিনে ও চোখে দেখবে, কতদিনে রেসপন্স করবে, এটা সম্পূর্ণই ডিপেন্ড করে ওর ব্রেনের উপর। ওর ব্রেন যত তাড়াতাড়ি এগুলোতে কাজ করবে তত তাড়াতাড়ি হচ্ছে রেসপন্স করবে, এর আগে এটা রেসপন্স করবে না। ওর ব্রেনের অনেকগুলো সেল নষ্ট হয়ে গিয়েছে, যে সেলগুলোর কারণে ও অনেক কিছুই করতে পারবে না। এখন কি করতে পারবে না এগুলো হচ্ছে সময়ের সাথে সাথে বোঝা যাবে। তো সময়ের সাথে সাথে ডক্টর আমাদেরকে রিলিজ দেয়। প্রায় 21 দিন পর আমরা হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় আসি। বাসায় আসার পর ডক্টরের চেক আপ ছিল 7 দিন পরই। তো মানে খাবারের লিস্ট দেয়, যেটা তো খাবারের লিস্ট আমরা আস্তে আস্তে করার পরে আস্তে আস্তে জ্বরটা কমছে, বা ও আস্তে আস্তে আম্মু ডাকা শুরু করেছে। আমরা তো ভেবেছি যে ও কথা বলবে না, হাঁটবে না, চলবে না, ফিরবে না, কিন্তু আস্তে আস্তে ও এই জিনিসগুলোতে রিকভার করা শুরু করে। রিকভারগুলো দেখে ডক্টররাও অবিশ্বাস্য, মানে ডক্টররাও চিন্তাই করে নাই এত তাড়াতাড়ি রিকভার যে করবে। তারা ভেবেছে, কিন্তু এত তাড়াতাড়ি রিকভার করবে সেটা তারা কল্পনাও করে নাই। যাক, এইভাবে আবার জ্বর আসা শুরু করলো। তারা জিন এক্সপার্ট একটা রিপোর্ট টেস্ট করা, জিন এক্সপার্ট রিপোর্টে হচ্ছে যে ওর টিবিটা আসে নাই, কিন্তু তারা স্কোয়াড থেকে কি করলো, টিবির ওষুধটা বন্ধ করলো। টিবির ওষুধটা বন্ধ করার কারণে যেটা হলো, আমার বাচ্চার আবার জ্বর আসা শুরু করলো। তো আমি আবার হচ্ছে যে 105, 106 এরকম জ্বর আসা শুরু করলো। তো তারপর আবার হসপিটালে নেই, হসপিটাল থেকে আবার টিবির ওষুধ, মানে এরকম অনেকজন ডক্টর নিয়ে বসে তারা হচ্ছে যে জাস্ট কথাবার্তা বলার মাধ্যমে আবার তারা টিবির ওষুধটা শুরু করে। টিবির ওষুধটা শুরু করার পরেই মোটামুটি জ্বরটা ভালো হয়ে যায়। জ্বরটা রিকভার হওয়ার পরে আবার দেখা যায় কি 5-6 দিন পর আমাদেরকে রিলিজ দিয়ে দেয়। দেওয়ার পরে বাসায় যখন চলে আসি আবার হচ্ছে যে ওর জ্বরটা ব্যাক করে, আবার ওর বমি শুরু হয়। আবার যে সিমটমগুলো, খিঁচুনি ছাড়া ওর সেম যে জ্বর, বমি, এগুলো আবার শুরু হয়। তারপর আবার হসপিটালাইজড হওয়ার পরে ওনারা আবার টেস্ট করার পর ওনারা বুঝতে পারে যে বাবুর মাথায় আবার পানি জমা শুরু হয়েছে, আর ওর মাথায় আবার হচ্ছে যে ইনফেকশনটা হয়েছে। পাইপ যেই প্রথম হচ্ছে বিপি শান্ট করার কারণে ওর যে পাইপটা বসানো হয় ওইটার মধ্যে ইনফেকশন হয়েছে, যে কারণে ওর এই পাইপটা খুলে ফেলতে হবে। আরেকটা অপারেশন যেটাকে বলে ইটিভি, ওই ইটিভিটা তারা করানোর পর, মানে এই যেই সেশনটা আমি কথা বলছি খুব অল্প অল্প করে, কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আধা ঘন্টার। এই সেশনটা ছিল দীর্ঘ 6 মাসের জার্নি। এই যে অপারেশন ডক্টর 6 মাসের জার্নি, মানে ধর মে মাস থেকে এই জিনিসগুলো হচ্ছিল আমাদের সাথে ডিসেম্বর পর্যন্ত, মানে এই সেশনগুলো
অপারেশন এটা সেটা, ডিসেম্বর না সরি মে মাস থেকে আমাদের অক্টোবর পর্যন্ত হচ্ছে যে এই সেশনটা চলে। তো সেপ্টেম্বরের 8 তারিখ হচ্ছে যে বাবুর সেকেন্ড অপারেশনটা করে। অপারেশনটা করার পর যেহেতু আমরা স্কোয়ার খুবই ব্যয়বহুল, তো আমরা হচ্ছে যে প্রত্যেকের কাছে সহযোগিতা চাই, আপনাদের কাছে সহযোগিতা চাই। অনেক জায়গা থেকে অনেক মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে, যার কারণে বাবুর ট্রিটমেন্টটা সম্ভব হয়েছে। তারপর ওইখান থেকে ডক্টররাই সাজেস্ট করলো, একজন ডক্টর আছে যে কিনা আমাদের কাছে এভাবে বলা উচিত না, তাও বলছি, উনি হচ্ছে ফেরেস্তা। মানুষ বলে না ডক্টরের মধ্যেও কিছু কিছু ডক্টর থাকে এত ভালো যাদের নাম আসলে না বললেও থাকা যায় না, যার নাম হচ্ছে ডক্টর রেজাউস সাত্তার। উনি হচ্ছে স্কলার হসপিটালের নিউরো সার্জারির ডক্টর, ডক্টর রেজাউস সাত্তার। উনি হচ্ছে যে আমাদের জীবনে মানে গড গিফটেড, আল্লাহ গিফটেড একজন মানুষ, যে কিনা আমাদের জীবনে এমনভাবে আশা জাগিয়ে তুলেছে যেটা আমি না বলে আসলে উপায় নেই। তো উনি হচ্ছে যে সার্জারিটা করার পর উনি পরামর্শ দিল কি আপনারা পিজি হসপিটালে খোঁজ খবর নেন। উনি হচ্ছে যে পিজি হসপিটালে কিছু ডক্টরের সাথে কথা বলে আমাদেরকে পিজি হসপিটালে তাড়াতাড়ি শিফট হওয়ার, নিউরো মেডিসিনের যে ডক্টর দুইজন, বাবু কিন্তু 3 জন ডক্টরের আন্ডার ছিল, একজন পেডিয়াট্রিক মেডিসিন, একজন পেডিয়াট্রিক নিউরো মেডিসিন, একজন হচ্ছে যে পেডিয়াট্রিক সার্জন, মানে পেডিয়াট্রিক না নিউরো সার্জন, 3 জন। তো ওনাদের হচ্ছে যে মেডিসিনের যে ডক্টরগুলো ওনারা হচ্ছে যে ছাড়তে চাচ্ছিল না, ওনারা ওনাদের আন্ডারে রেখে ট্রিটমেন্টটা করাতে চাচ্ছিল। কিন্তু আমাদের যেহেতু ব্যয়বহুল অপারেশন বা সব কিছু, স্কয়ার হসপিটাল যেহেতু ব্যয়বহুল, তো ওইখান থেকে আমাদেরকে যে নিউরো সার্জনের ডক্টরটা ওনারা সাজেশন করে যে আমি যাতে কি বলে নিউরো সায়েন্স পিজি হসপিটালে এখানে খোঁজ খবর নিয়ে যাতে দেখি যে, তারপর উনি হচ্ছে পিজি হসপিটালে একটা ব্যবস্থা করে দেয় যে আমরা যাতে পিজি হসপিটালে বাচ্চাটাকে নিয়ে যেতে পারি। তো এরপরে বাবু আস্তে আস্তে হচ্ছে যে পিজি হসপিটালে শিফট করি, ট্রিটমেন্ট করি। পিজি হসপিটালে গিয়ে হচ্ছে যে আমরা মেইন যে ট্রিটমেন্টটা, রিকভারির যে মেইন ট্রিটমেন্টটা সেখানে পাই। তারা বাবুর টেস্টগুলো করায়, চোখের টেস্ট, বাবু আসলে চোখে দেখতে পারবে কিনা, কথা বলতে, তখন কিন্তু কথা বলে বাবু, কিন্তু হাঁটতেও পারে না, চোখেও দেখতে পারে না, চোখে ঝাপসা ঝাপসা দেখে। তো আস্তে আস্তে ওনারা বললো যে থেরাপি দেওয়ার জন্য, থেরাপি দেওয়ার কারণে আমার বাচ্চা হচ্ছে যে সুস্থ হবে, হয়তোবা ও হাঁটবে, একটু সময় লাগবে, কিন্তু থেরাপি দিলে হয়তোবা ও হাঁটতে পারে। কিন্তু চোখের বিষয়টা, কারণ ওনারা ক্লিয়ার ছিল না, চোখের জন্য ওনারা কিছু মেডিসিন দেয়, যে মেডিসিনগুলো যদি চোখের ভিশন ফিরে আসার হয় ওই মেডিসিনগুলোর মাধ্যমেই ফিরে আসে। কিন্তু আমার বাচ্চার ওই মেডিসিনগুলো দেওয়ার পরে আর চোখের ভিশনটা ফিরে আসে নাই। তো ওনারা খুব আপসেট হয়ে বলল যে চোখের ভিশনটা আর ফিরবে না, ওর চোখের ভিশন ফেরার কোনো সম্ভাবনা নাই, তবে আল্লাহ যদি মিরাকেল করে সেই ক্ষেত্রে ফিরে আসতে পারে। তো আমি আবার হচ্ছে নিউরো যে সার্জন স্কয়ার হসপিটালে তা ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি বলল যে দেখেন একটা পাথর সরালে ওইখানে যদি ঘাস জন্মানোর হয় ওইটা ঘাস জন্মিয়ে যায়, আর যদি ঘাস না জন্মায় সেখানে কোনো সময়ের জন্য হচ্ছে যে ঘাস জন্মায় না। তো আপনার বাচ্চার যতটুকু ডেভেলপমেন্ট, ও তখন হাঁটছিল আর কি, তো যতটুকু ডেভেলপমেন্ট এই 6 মাস 1 বছরের মধ্যে হয়ে গিয়েছে, ও চোখে দেখার সম্ভাবনা আমি আপনাকে দিতে পারছি না। যাক, আমার বাচ্চাকে বাসায় নিয়ে আসি, আমরা এতেই খুশি ছিলাম। ডক্টর, অন্ধ মানুষরা বাঁচে না, তো ডক্টররা বললো যে ওকে বাসায় নিয়ে ও অনুমান করে করে কিভাবে হাঁটবে, কিভাবে ওই জিনিসগুলো যাতে প্র্যাকটিস করাই। ঢাকা ইসলামিয়া হসপিটালে, ইস্পাহানি ইসলামিয়া হসপিটালে যাতে নিয়ে যাই, ওইখানে লো ভিশন যারা ওইখানে ট্রিটমেন্ট দেয়, ওরা চলাফেরা করার সুবিধার্থে ওরা ট্রিটমেন্ট দেয়। তো দেন হচ্ছে 1-1.5 মাস পরে আমি আবার ডক্টরের কাছে নিয়ে যাই, আমি সেম কোশ্চেনই করতে থাকি, ও কি চোখে দেখবে? তো ডক্টর বারবার আমাকে সেমই রিপিট করে। আস্তে আস্তে দেখলাম যে ও ছায়া বুঝতে পারে, যে কেউ আসছে, ও বুঝতে পারতেছে যে কেউ একজন আসছে, ও বারবার ওইখানে কে, এটা কে আম্মু, এটা কে, ওইটা কে, বা সামনে কিছু আছে। ও হাঁটা, যখন আমি এই ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করেছি রিলস আকারে, যে ও হাঁটা আমি কিভাবে শিখিয়েছি, তো ও যখন হাঁটতে যেত, ও খেয়াল করতাম কি ও বিভিন্ন জিনিস দেখলে ওইটার দিক থেকে একটা সাইড করে ও সুন্দর ওর মতো করে হাঁটা শুরু করতো। তখন থেকে আমরা রিয়েলাইজ করলাম যে না, ও
ও চোখে দেখছে, এখনও দেখছে। আস্তে আস্তে ডে টু ডে ওর হাঁটা চলাগুলো স্পষ্ট হচ্ছে, হাঁটা চলাগুলো ওর বাড়ছে। আমরা এর মধ্যে চোখের ডক্টর দেখিয়েছি, অনেক ডক্টর দেখিয়েছি, কোন না ডক্টর দেখায়নি, সব ডক্টর মোটামুটি নিউরো রিলেটেড যত ডক্টর সব ডক্টর আমাদেরকে দেখানো হয়ে গিয়েছে। বাংলাদেশের যারা যারা বেস্ট আছে প্রত্যেককে দেখানো হয়ে গিয়েছে। একজন ডক্টর মিজানুর রহমান নিউরো মেডিসিনের, উনি জাস্ট একটা ওষুধ দিল বাবুকে, মিকোভাল একটা ট্যাবলেট দিল যে এটা খেলে, এটা খাওয়ান, যদি ফিরার হয় ফিরে আসতেও পারে। তো এটাকে আমি 6 মাস রানিং করি। 6 মাস রানিং করার পর আমি হচ্ছে যে ইস্পাহানি আই হসপিটালে যাই, ওইখান থেকেও কিছু ওষুধ দেয় যেগুলো কিনা ভিটামিন বা ব্রেনের, মেইনলি ব্রেনের জন্য আর কি কিছু ওষুধ দেয়, ব্রেন ঠান্ডার এইসব ওষুধ আর কি দেয়, যে যদি ফিরে আসে। এর মধ্যে 6 বিট মানে বিভিন্ন ওষুধ দেয়। তো এগুলো আমরা হচ্ছে যে খাওয়াতে দেখছিলাম যে আস্তে আস্তে আর কি ও রিকভার করছে কিছুটা। তো এইভাবে যখন আবার লাস্ট চেক আপে আমি মানে নিউরো সার্জনের কাছে নিয়ে গেলাম, উনি জাস্ট অবাক হয়ে এইটুকু বলল যে এটা দেখেন, কিভাবে বিশ্বাস করবেন যে আমাদের ডক্টরদের কাছে কিন্তু এটার কোনো ট্রিটমেন্ট নাই, আর যে ট্রিটমেন্টটা আছে ইউকে ইউএসএতে দেখা যায় কোটি কোটি টাকার ট্রিটমেন্ট, তাও বলতে পারে না যে মানুষ এটাতে চোখে দেখবে কিনা। যে ট্রিটমেন্টটা আছে কয়েক কোটি টাকা, ওইটা তো আর আসলে আমাদের পসিবল না এত কোটি টাকা খরচ করে বাচ্চাকে ইউএসএ ইউকেতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দিয়ে আনবো। দেন উনি বলল যে দেখেন মিরাকেল কি জিনিস, আল্লাহ চাইলে কিনা সম্ভব। যেখানে আমরা ডক্টররা কোনো রকম কোনো কিছুই বলতে পারি নাই, আল্লাহ চাইলেই সব কিছু সম্ভব। যেই বাচ্চা নিয়ে আমরা কোনো রকম আশা দিই নাই, বিশ্বাস করবেন ডাক্তার জাস্ট এইভাবে বলেছে, আমার এই দেখেন গুজবাম্প হচ্ছে, ডাক্তার জাস্ট এইভাবে বলেছে যে আপনার বাচ্চার জন্য যখনই আপনাদের ফ্লোর থেকে, মানে ও যে ফ্লোরে ছিল ওই ফ্লোর থেকে কল আসতো, তখনই ডক্টর বলতো যে আল্লাহ জানে বাচ্চাটার কি অবস্থা, আল্লাহ জানে বাচ্চাটার কি অবস্থা, আল্লাহ জানে বাচ্চাটা যাতে বেঁচে যায়। এইভাবে বলতো উনি জাস্ট এইভাবেই বলছে আমাকে। তো সেখানে উনি বলতেছে যে দেখেন আমাদের মানে আল্লাহ যে আল্লাহর হাতে সব কিছু রেখে দিয়েছে, আমরা ডক্টররা বা চাইলেই কিন্তু কোনো কিছু করতে পারি না, উনি চাইলেই সম্ভব, সবটা উনি চাইলেই সম্ভব। তো এইভাবেই আল্লাহ হচ্ছে যে আব্দুর রহমানকে আমাদের মাঝখানে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ এইভাবেই আব্দুর রহমানকে এই পর্যন্ত দেখছেন। আব্দুর রহমান এই পর্যন্ত, যেই বাচ্চাকে চিন্তাও করি নাই, আমি কল্পনাও করি নাই, আমি বারবার আল্লাহ ওর কষ্ট, ওর যখন খিঁচুনি হতো আমি বারবার বলতাম যে আল্লাহ তুমি ওর কষ্টটা আমাকে দিয়ে দাও, নয়তো ওকে দুনিয়াতে রেখো না। ওকে আমি মা হয়ে বলতাম এই কথা, এই কষ্ট আমি দেখতে পারতেছি না, ওর এই কষ্ট দেওয়ার থেকে আল্লাহ তুমি ওকে নিয়ে যাও, ওকে জান্নাতের পাখি করে দাও, তারপরে আমি খুশি থাকবো। আমি চোখের সামনে দেখতে পারবো না আমার বাচ্চা এরকম ধুকে মরতেছে। আমার বাচ্চা এক সময় খিচুনি যখন হতো ওর চোখগুলা উপরে চলে যেত, মানে ওর দম চলে যাচ্ছে, হাতগুলা পাগুলা একদম বাঁকা হয়ে পেটটা এরকম উপরে উঠে যেত, এরকম ভাবে ওর খিচুনি হতো। আল্লাহকে যখন ওর খিচুনি হতো, ওর খিচুনির অবস্থা দেখে আমি সেন্সলেস হয়ে যেতাম, ওর অবস্থা দেখে আমি সেন্সলেস হয়ে যেতাম, যতবার ওর খিচুনি উঠতো আমি সেন্সলেস হয়ে যেতাম। তো যেখানে আমি বারবার আল্লাহকে এটাই বলতাম, আল্লাহ তুমি ওরে এত কষ্ট দিও না, তুমি ওরে কষ্ট না দিয়ে তুমি তোমার কাছে নিয়ে যাও, তারপরে আমি এটা মনে করব যে আমি আমার একটা জান্নাতি বাচ্চার মা, আমি এটা মনে করে নিজেকে স্বস্তি দিব। তো আপনাদেরকে এই ভিডিওটা পুরাটা বলার কারণ একটাই, যে বাচ্চার ক্ষেত্রে যদি টাকা পয়সা থাকে কখনো বাচ্চার জ্বর নিয়ে অবহেলা করবেন না। বাচ্চার ক্ষেত্রে যদি টাকা পয়সা থাকে অবশ্যই ভালো প্রাইভেট হসপিটালগুলোতে বাচ্চাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশ শিশু হসপিটালে তো আপনারা নিবেনই না, বাংলাদেশ শিশু হসপিটালে আপনারা বাচ্চা নিবেন তো বাচ্চাকে শেষ করে আনবেন, বাচ্চা নিবেন অনেকের ক্ষেত্রে হয়তো বা সুস্থ। আমার দেখা 95% বাচ্চাই মারা গিয়েছে, আমার দেখা 95% বাচ্চাই মারা গিয়েছে। আমার সাথে আমার আব্দুর রহমানের সাথে টিবি ম্যানিনজাইটিস নিয়ে 2টা বাচ্চা আমাদের দেখা দেখি ওনারা প্রথম সাহস করে নাই যে বাচ্চা বের করে নিয়ে আসবে, ওনাদের কিন্তু সাধ্য ছিল না যে ওনারা চিন্তা করবে প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট নেবে। আমার দেখা দেখি আমার প্রতি সাহস করে ওনারা স্কয়ার হসপিটালে আমার বাচ্চার পরে নিয়ে আসার পরে ওনাদের বাচ্চা 2টা বাচ্চা কাউকে বাঁচাতে পারে নাই।
তো আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, আমি মা হয়ে বলবো যে বাচ্চাকে কখনোই, যদি টাকা পয়সা থাকে, কখনোই বাচ্চাদেরকে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট দিবেন না। টাকা পয়সা না থাকলেও চেষ্টা করবেন ভালো হসপিটালে খোঁজখবর নিয়ে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আর যদি দেখেন যে হসপিটালে নেওয়ার পরেও আপনার বাচ্চার রোগের রিকভার করছে না বা বাচ্চা সুস্থ হচ্ছে না, সেই ক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই 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 ডক্টর চেঞ্জ করবেন, নয়তো হসপিটাল চেঞ্জ করবেন। এই জিনিসটা মাস্ট করবেন, জীবনও ভুল করবে না। বাচ্চার জ্বর নিয়ে কোনো রকম অবহেলা করবে না। 2 দিনের বেশি 3 দিন যখন দেখবেন যে জ্বর কমে না, বা 3 দিনের বেশি 4 দিন যখন দেখবেন বাচ্চার জ্বর কমে না, তখন অবশ্যই ডক্টর চেঞ্জ করবেন। আপনাদের ডক্টর চেঞ্জ করবেন কি, ডক্টর দেখাবেন। জ্বর নিয়ে কোনো রকম হেলাহেলা করবেন না, কারণ সামান্য জ্বর, আমরা মনে করি সামান্য জ্বরই আপনার বাচ্চার জীবন নিয়ে নিতে পারে। এই সামান্য জ্বরই পৃথিবী থেকে আপনার বাচ্চাকে সরিয়ে দিতে পারে। এই সামান্য জ্বরই একটা মায়ের বুক খালি করে দিতে পারে। আর এই সামান্য জ্বরই আমার বাচ্চাকে আমার থেকে নিয়ে যাওয়ার অবস্থাতেই ছিল। আল্লাহ কার দোয়াতে, কোনভাবে, কিভাবে, 10-এর দোয়াতে আমার বাচ্চাকে জাস্ট ফিরিয়ে দিয়েছে। 10-এর ভালোবাসা, 10-এর দোয়াতে আমার বাচ্চাকে জাস্ট আমার কাছে ফিরিয়ে দিয়েছে। জ্বর নিয়ে কখনোই অবহেলা করবেন না, জ্বর নিয়ে কখনোই অবহেলা করবেন না। এটুকুই আপনাদের কাছে বলা। আব্দুর রহমানের কি হয়েছিল সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আব্দুর রহমানকে, আমাদেরকে প্রত্যেককে আপনাদের দোয়াতে রাখবেন, আমাদেরকে যাতে আর কোনো দিন এরকম হসপিটালে দৌড়াতে না হয়, হসপিটালের দুয়ারে যাতে আমাদেরকে দৌড়াতে না হয়। আল্লাহ যাতে এরকম দিন কোনো বাবা মার জীবনেই না আনে, কারণ হসপিটালের দুয়ারে দৌড়ানো যে কি কষ্ট, এটা একমাত্র বাবা মারাই জানে। আর বাচ্চাকে নিয়ে হসপিটালে মানে দৌড়ানো যে কি কষ্ট, সেটা একমাত্র বাবা মারাই জানে। শুধু এইটুকুই চাই, প্রত্যেকটা বাচ্চা সুস্থ থাকুক, প্রত্যেকটা বাচ্চা ভালো থাকুক, বাবা মার বুকে সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।